বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান। ১৯ বছর পর বাবার কবর জিয়ারত, তার হাত ধরে গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে দেশ, মন্তব্য ফখরুলের। আমরা সবাই বাংলাদেশে শুধু দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দর্শক, এছাড়াও আরও কিছু শিরোনাম আমাদের কাছে আছে, সেটি জানিয়ে দেব। তারেক রহমানের প্রায় ১৬ মিনিটের বক্তব্য ছুঁয়েছে গণমানুষের হৃদয়। কথার একটি পিক লাইন ছিল, আই হ্যাভ এ প্ল্যান। এই কথাটি সাধারণ মানুষকে আশান্বিত করেছে যে এখনো বিদেশের মাটিতে থেকে তিনি বাংলাদেশকে যে এতটা ভালোবাসেন, মানুষের কথা এতটা ভাবেন। যেসব পরিকল্পনা নিলে দেশের উন্নতি হবে, আরো সামনে এগিয়ে যেতে পারবে। পরিপক্ক রাজনৈতিক নেতার প্রতিফলন বলছেন বিশ্লেষক। বক্তৃতাটির মধ্যে একটা গণতান্ত্রিক, টেকসই, একই সাথে অর্থনৈতিক স্বনির্ভর, সবাইকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বা সরকার পরিচালনার আকাঙ্ক্ষা তার আছে। জাতির ওপর থেকে সরেনি কালো ছায়া, মন্তব্য জামায়াত আমিরের। অপপ্রচার করে শিবিরকে দমানো যাবে না, বললেন পরওয়ার। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। রাজধানীর গুলিস্তানে খদ্দরবাজার শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। শিগগিরই থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের আশাবাদ, ব্যাংককে দ্বিপাক্ষিক সমঝোতা সই। এবং হাদির জন্য ১ মিনিট নীরবতায় বিপিএল এর এবারের আসর শুরু। সন্তোষ সেঞ্চুরিতে সিলেটকে ৮ উইকেটে হারালো রাজশাহী। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি ফার্নেস জুই। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, চলে যাব পুরো খবরে। জাতীয় স্মৃতিসৌধের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর এই গাড়ি বহরের পেছনে আছেন সহকর্মী মাসুদ আলাবনী। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। ফয়সাল, ঠিক বহরটি কিন্তু কিছুক্ষণ আগেই আমিনবাজার যে ব্রিজ, সেই ব্রিজটি পার করে এসেছি এবং এই বহরের সাথে আসলে গণমাধ্যম কর্মীদের গাড়ি যেরকম আছে সেরকম নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এবং তারেক রহমানের ব্যক্তিগত দায়িত্বে যারা আছেন, সিএসএফ, তারাও আছেন এবং একই রকমভাবেই এগিয়ে যাচ্ছে। যদিও নেতাকর্মীদের ঢল ঠিক এই জায়গাটায় কিছুটা কম, কিন্তু নেতাকর্মীদের যে অপেক্ষা এবং তাদের যে ঢল, সেই ঢল যেরকম সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে বহরটি, পাশাপাশি একই রকমভাবে কিন্তু তারেক রহমানও আসলে তিনি বেশ উপভোগ করছেন বলা যায়। হাস্যোজ্জ্বল মুখে তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং নেতাকর্মীরা এই মুহূর্তগুলোকে যেমন বন্দি করবার চেষ্টা করছেন, ভিডিও করে রাখছেন এবং সাধারণ মানুষজন আছেন, তারেক রহমানের ভক্ত আছেন, বিএনপির সমর্থক আছেন, আসলে সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ আজকে ঠিক যে সড়কগুলো দিয়ে যাচ্ছে এই বহর, তারেক রহমানকে বহনকারী বহর, তারা এই গাড়িকে ঘিরেই আসলে ঠিক এক নজর দেখবার জন্য অপেক্ষা করছেন। অনেকেই গতকালকে দেখতে পেরেছিলেন, যারা গতকালকে দেখতে পারেননি, আজকে সাধারণ মানুষজন যারা আছেন সবাই কিন্তু সড়কে নেমে এসেছেন, নেতাকর্মীরা নেমে এসেছেন এবং সড়কের দুই পাশে দাঁড়িয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমান কিছুক্ষণ পরপরই তিনি যেরকম হাত নেড়ে অভিবাদনের উত্তর দিচ্ছেন এবং একইভাবে তিনি কিন্তু দুহাত তুলে যেন সাধারণ মানুষ, ভক্ত, নেতাকর্মী, দেশবাসীর কাছে দোয়া চাইছেন এবং তিনি গতকাল গণসংবর্ধনার মঞ্চে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিরাপদ বাংলাদেশ গড়তে চান সবাইকে নিয়ে, যেখানে সব ধর্ম বর্ণের মানুষ, শিশু থেকে শুরু করে নারী, পুরুষ, বৃদ্ধ বনিতা যারা আছেন সবাইকে নিয়ে যেন নিরাপদ বাংলাদেশ গড়তে পারেন, সেই নিরাপদ বাংলাদেশের জন্য নেতাকর্মীদের যেরকম পাশে থাকতে বলেছেন, দেশবাসীকেও পাশে থাকতে বলেছেন এবং তারই কিন্তু বহিঃপ্রকাশ আজকে দেখছি এবং নেতাকর্মীরাও বলছেন যে তারেক রহমান যে
সবার আগে বাংলাদেশ স্লোগানে যে বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তারা কাজ করতে চান। এবং ঠিক 2002 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তারেক রহমান, এবং অল্প বয়সেই তিনি সেই যে পদ নিয়েছিলেন, এবং তিনি কিন্তু তখনও 2001 সালে গণসংযোগ করেছেন বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী প্রচারণা। এবং আজকে এত বছর পর তিনি আরেকটি ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে এসেছেন, এবং দীর্ঘ 17 বছর পর যেহেতু তিনি বাংলাদেশে এসেছেন, সেই ভালোবাসাটি কিন্তু তিনি তার চোখে মুখে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষজন, নেতাকর্মী যে ভালোবাসা দেখাচ্ছেন তাকে, এবং তিনি কিন্তু একইভাবে সেই ভালোবাসাটি গ্রহণ করছেন। এখন এই মুহূর্তে গাড়ি যে বহর সেটি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ঠিক সেখানে আমাদের সহকর্মীরা আছেন, হাসান আছেন সেখানে। ফয়সাল, আমরা একটু হাসানের কাছে যাব। হাসান, আমরা এই বহরটির সাথে যাচ্ছি, ঠিক যেরকম নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বহরটি যাচ্ছে, আমরা যতটুকু জানি সাভারেও নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাকে বরণ করবার জন্য, এবং পাশাপাশি কড়া যে নিরাপত্তা এবং সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি কি অবস্থা দেখছেন সেখানকার? আপনি বলছিলেন যে একেবারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে, এবং আসার সময় কোনো রকম যেন বাধা বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য কিন্তু বেশ সক্রিয় অবস্থানে রয়েছে প্রশাসনের সকল সংস্থার সদস্যরা। আরেকটি বিষয় আমি বলতে চাই যে সন্ধ্যার আগেই, অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার আগেই কিন্তু স্থায়ী কমিটির সদস্যদের পক্ষে কিন্তু মহান শহীদদের, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন বীর সন্তানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং যেটা নিয়ম অনুযায়ী সূর্যাস্ত যাওয়ার পরে আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর যে নিয়মটা নেই, সেই নিয়মটা না থাকার কারণেই কিন্তু স্থায়ী কমিটির সদস্যরা ঠিক সূর্যাস্ত যাওয়ার আগেই এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন বর্তমানে আমিনবাজার পার করেছেন, আপনি জানিয়েছেন আমাদেরকে। তো তিনি এসে এখানে যে স্মারক বই আছে সেখানে স্বাক্ষর করবেন এবং এখানকার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো পূরণ করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আর এইখানে নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু বেশ মানে একেবারেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য, র্যাব, এছাড়া কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির যে ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স সিএসএফ, সেই সদস্যরা কিন্তু এখানে আছেন। একই সাথে বিএনপির যে মিডিয়া সেল কর্মীরা তারা কিন্তু বেশ নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করছেন এবং তারা কিন্তু সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা ভলেন্টিয়ারেরও কাজ করছেন। আর এখানে নেতাকর্মীর যে ঢলের যে বিষয়টি, সেটা বলতে গেলে নেতাকর্মীরা, আমরা ঠিক সকাল নাগাদ এখানে এসেছি, তখন থেকেই আশুলিয়া, সাভার সহ জামালপুর সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা রাস্তার চারপাশে অবস্থান করেছেন এবং তারা কিন্তু এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রিয় নেতা 17 বছর পর দেশে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে এবং তাকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু আগামীতে গণতন্ত্র ফেরার বিষয়ে কিন্তু আশ্বাসও প্রকাশ করেছেন। তারা যেমনটা জানিয়েছেন যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভ্যর্থনা মঞ্চে যে কথাগুলো বলেছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, সে বিষয়গুলো মেনে আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই মিলে একসাথে কাজ করার কিন্তু অগ্রগতি এগিয়ে নেওয়ার জন্য সকলে কিন্তু ঐক্যবদ্ধ হিসেবে কাজ করবেন। এবং আমরা যেখানে দেখেছি বিভিন্ন অঙ্গ সংগঠনের, জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। এছাড়া আমরা যখন ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর যে বিষয়টি ছিল স্থায়ী কমিটিদের পক্ষ থেকে, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বরচন্দ্র রায় ছিলেন, নিপুণ রায় ছিলেন, এছাড়া আরও যারা স্থায়ী কমিটির সদস্য ছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত থেকে বীর সন্তানদের
শ্রদ্ধা জানিয়েছেন এবং তার পরবর্তীতেই কিন্তু জানানো হয়েছে যে তারেক রহমান এখানে আসবেন এবং এখানকার যে আনুষ্ঠানিকতা স্মারক বইয়ে স্বাক্ষর করার মাধ্যমে এখানকার আনুষ্ঠানিকতা শেষ করবেন। আর সেই অপেক্ষাতেই এখন পর্যন্ত অধীর আগ্রহে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং আমি দেখাতে চাই যে আশেপাশে রাস্তার যে চারপাশ এখানে কিন্তু নেতাকর্মীদের ঢল বলা চলে। ঠিক সকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন প্রিয় নেতাকে একবার দেখার জন্য, আমাদেরকে কিন্তু এরকমই জানিয়েছেন। আর একটি বিষয় আমি বলতে চাই যে গতকাল যে বিষয়টি তারেক রহমান অভ্যর্থনা মঞ্চে যে বিষয়টি জানিয়েছেন যে গণতন্ত্র এবং দেশের জনগণের জন্য জনগণের চিন্তা করে কিন্তু সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। ফয়সাল, স্মৃতিসৌধের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদ হাসান এবং মাসুদা লাবনী দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি দোয়া মুনাজাতে অংশ নেন। শুক্রবার বিকেল 4:40 দিকে তিনি সমাধিস্থলে পৌঁছান। এ সময় তার সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের সিনিয়র নেতাকর্মীরা। দুপুরে বাদ-জুমা বাসা থেকে বের হন তারেক রহমান। পরে কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা দেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে সমাধিসৌধ এলাকায় ভিড় করেন দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। আমরা সবাই বাংলাদেশে শুধু দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। মা তার সন্তানদের জন্য যেমন নিরাপদ সুন্দর দেশ চায়, ঠিক তেমন দেশ গড়তে চেয়েছেন তারেক রহমান। তার 16 মিনিটের বক্তব্য ছুঁয়ে গেছে গণমানুষের হৃদয়। সাধারণ মানুষের প্রত্যাশা, তারেক রহমান সন্ত্রাস ও মব মুক্ত রাষ্ট্র গড়বেন, প্রতিষ্ঠা করবেন শান্তি। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক, টেকসই, ন্যায়ভিত্তিক এবং সকল শ্রেণী পেশা ও ধর্ম বর্ণের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের কথা বলেছেন তিনি, যা একজন বিজ্ঞ রাজনৈতিক নেতার প্রতিফলন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। নির্বাচনের ঠিক ৪৯ দিন আগে তারেক রহমানের রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন। ৬,৩১৪ দিন লন্ডনে থাকার পর দেশের ক্রান্তিকালে তার এই ফেরা গণমানুষের মাঝে একই সঙ্গে এনেছে বাঁধভাঙা উচ্ছ্বাস ও স্বস্তি। দেশে ফিরেই তিনি রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে লাখ লাখ মানুষের সমাবেশে ১৬ মিনিটের সংক্ষিপ্ত ভাষণ দেন। সেখানে উঠে আসে দল, মত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য নিরাপদ দেশ করার অঙ্গীকার, শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। কারো প্রতি বিষোৎকারহীন ভাষণ ছুঁয়েছে গণমানুষের মন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। মা এবং মাটির টানে এসেছেন, সেজন্য আমার খুবই ভালো লাগছে যে এখনো বিদেশের মাটিতে থেকে তিনি বাংলাদেশকে যে এতটা ভালোবাসেন, মানুষের কথা এতটা ভাবেন। দেশকে এখন পুরোপুরি গুছানোর জন্য ওনার মতো একটা নেতৃত্ব দরকার আছে। ১৭ বছর পর প্রিয় মাটিতে পা রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর অঙ্গীকার করেন। বলেন, এ দেশ ও মানুষের শান্তি ও উন্নত জীবনের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। ওনার কথার একটি পিক লাইন ছিল যে আই হ্যাভ এ প্ল্যান। এই কথাটি সাধারণ মানুষকে আশান্বিত করেছে। যেসব পরিকল্পনা নিলে দেশের উন্নতি হবে, আরও সামনে এগিয়ে যেতে পারবে, দেশের ইকোনমিটা আরও সামনে অগ্রসর হবে। সুষ্ঠু একটা নির্বাচন হোক, দেশে যেন কোনো সন্ত্রাস না থাকে। 17 বছরের আগের তারেক রহমান আর বর্তমান তারেক রহমান অনেক পরিপক্ক আমার কাছে মনে হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন তার পরিকল্পনার বাস্তবায়ন হলে প্রতিষ্ঠিত হবে ন্যায়ভিত্তিক সমাজ, পরিবর্তিত হবে দেশের মানুষের ভাগ্য। ইজ রেডি টু লিড। আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আসলে কি এবং সেই প্ল্যানটা এক্সিকিউট করার মতো ক্যাপাসিটি আমার আছে বা সেটার বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি, সেটা উনি যত বেশি দেখাতে পারবেন আমার ধারণা তত বেশি মানুষজন নিশ্চিত হতে পারবে। আর যদি সেটা তিনি দেখাতে না পারেন বা সেখানে যদি উনি কোনো ধরনের হোঁচট খান, তাহলে আবারও মানুষের মধ্যে শঙ্কাটা ফেরত আসবে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। তারেক রহমানের বক্তব্যে আবেগের আতিশয্য ছিল না, আবার তার কথা আবেগ বর্জিতও নয়। ছিল না 16 বছর ধরে নিপীড়নের বিরুদ্ধে প্রতিশোধের কোনো বার্তা, বরং তার উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে এক পরিপক্ক রাজনৈতিক নেতার প্রতিফলন বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা। যে 16 মিনিটের এই যে বক্তৃতাটি, সেই বক্তৃতাটির মধ্যে একটা গণতান্ত্রিক, টেকসই, একই সাথে অর্থনৈতিক স্বনির্ভর এবং একই সাথে আপনার স্বাধীন সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র, এবং সেখানে সবাইকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বা সরকার পরিচালনার আকাঙ্ক্ষা তার আছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশের সংকটময় মুহূর্তে আনবে নতুন দিশা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই অবরোধ চালু রাখার ঘোষণা দেয় সংগঠনটি। শুক্রবার জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ অব্যাহত রাখতে প্রয়োজনে শাহবাগেই রাত্রি যাপনের ঘোষণা দেন। জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাবে জামাত। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় অপপ্রচার করে শিবিরকে দবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। সম্মেলনে আগামী 1 বছরের জন্য ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025-এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। জুলাইয়ের স্বপ্ন ইনসাফের মাধ্যমে প্রতিষ্ঠা করার আহ্বান তার। আমরা কিন্তু হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুলিশাত হতে দিব না। জাতি যখন ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল শিবিরকে নিয়ে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, টেক দিয়ে শিবিরকে ঠেকানো যাবে না। নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়, কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। এ সময় জামায়াতের আমির বলেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাবে জামায়াত। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। এই 3 প্রতিশ্রুতিতে যারা একমত হবেন, মোস্ট ওয়েলকাম, আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। ইনসাফের রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান দলীয় নেতাদের। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। বিকেল 5:30টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্যিক এই 8তলা ভবনের ছাদের উপরে একটি গোডাউন রয়েছে। সেই গোডাউনেই আগুন লেগেছে। কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনও জানা সম্ভব হয়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এবারে আমাদের নিয়মিত আয়োজন ZSRM নির্বাচনের পথে। পুরো
হলো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পাট দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপির সঙ্গে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর একাই নির্বাচনের ঘোষণা দিয়েছে আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছে দলটি। তাদের অভিযোগ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সমঝোতার রাজনীতি ও দায়বদ্ধতার প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে বিএনপি। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন দলটির নেতারা। যারা প্রতারণার আশ্রয় নেয়, যারা কথা দিয়ে কথা রাখতে পারে না, সেই জায়গাগুলো আমাদেরকে একটু মনে হয় যেন গভীরভাবে চিন্তা করা দরকার। আমরা এই বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে বলতে চাই যে আমরা একসাথে পথ চলার যে পথটি ব্যত্যয় হয়েছে, সেখান থেকে আমরা কি করব, নিশ্চয়ই ভালো চিন্তা করব। রাষ্ট্র এবং জনগণ যদি পাশে থাকে, আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধেই আমাদের পথ চলবে। বসুন্ধরা আবাসিক এলাকার সুপার শপ আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। শুক্রবার সকালে বসুন্ধরার আবাসিক এলাকায় সুপার শপ আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে দেখা যায় ক্রেতাদের সমাগম। বাড়ির কাছে হাতের নাগালে সব পণ্য এক ছাদের নিচে পেয়ে খুশি আগতরা। শীতকালীন ফল ও তাজা শাকসবজির পাশাপাশি পাওয়া যাচ্ছে তাজা মাছ ও মাংস। ক্রেতারা জানাচ্ছেন গুণগত মানসম্পন্ন পণ্য পাওয়া যায় বলেই ছুটির দিনে কেনাকাটা করতে চলে আসেন তারা। একই সাথে আছে ফার্মেসির কর্নার, অর্নামেন্টস সহ দেশি বিদেশি কসমেটিক্স পণ্য। এছাড়াও খোলামেলা পরিবেশে এবং ফুড কোর্ট তো আছেই। শুকনা বাজারগুলো অনেক কিনা হয়, ইভেন আমি মাছ মাংস অনেক কিনি। মাছগুলো ভালো পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়। বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ মিনা বাজারের নতুন আউটলেটে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটের জেসিএক্স বিজনেস টাওয়ারে সুপারমার্কেট চেইন শপ মিনা বাজারে সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের সমাগম। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে শীতের তাজা শাকসবজি ও ফল। বিক্রেতারা জানাচ্ছেন শীতের জন্য আলাদা পিঠা কর্নারও রাখা হয়েছে, দেয়া হচ্ছে মূল্য ছাড়। এক ছাদের নিচেই পাওয়া যাচ্ছে মাংস, চাল, ডাল, ডিম সহ দেশি বিদেশি প্রসাধনী পণ্য। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য সামগ্রী হাতের নাগালে পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। আমি বলবো যে আশেপাশে তো মার্কেটস আছে, ওগুলো থেকে মিনা বাজারে প্রায় কম্পারেটিভলি অনেক ভালোই, মানে কম দামে জিনিসপত্র পাওয়া। দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক MOU চূড়ান্ত হলে শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ শুরু করতে চায় থাইল্যান্ড। বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে এই আশাবাদের কথা জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ত্রিনুচ থিয়েনথং। বৈঠকে থাই শ্রমমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে MOU স্বাক্ষর সম্পন্ন হলে নিকট ভবিষ্যতেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করা সম্ভব হবে। অপরদিকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফয়েজ মুর্শিদ কাজী জানান, বাংলাদেশ সরকার নিরাপদ ও নিয়মিত প্রক্রিয়ায় দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক পাঠাতে প্রস্তুত। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।